আজ থেকে প্রায় বছর ৩৫ আগেকার কথা। জার্মানির একটা গ্রামের ঘটনা। সেই গ্রামে এক ভদ্রমহিলা থাকতেন এবং সেই গ্রামে একটা টাওয়ার ছিল। টাওয়ারটার উচ্চতা প্রায় ৩০-৩৫ ফুট হবে এবং সেই টাওয়ারের উপরে একটা ঘর ছিল এবং সেই ঘরের সাথে একটা ছোট্ট একফালি বাথরুম মতো করা ছিল এবং ওইখানে এক ভদ্রমহিলাকে বিগত অনেক বছর ধরে ওনাকে বাকি সবার থেকে আলাদা রাখার জন্য ওনাকে ওইখানে রেখে দেওয়া হয়েছিল টাওয়ারের উপরে। এবং এক দুজন ব্যক্তি ২-৩ দিন অন্তর অন্তর একটা মই মতো ছিল, সেই মই মতো জিনিসটা দিয়ে উপরে উঠে ওনাকে শুধু খাবার কিছু দিয়ে আসতো এবং শীতকালে ওনার জন্য কম্বল, ওনার জামা কাপড় এগুলো প্রোভাইড করা হতো এবং সেটাও মিনিট ২-৩-এর মধ্যে কাজটা সেরে আবার ওই মই করে টাওয়ার থেকে নিচে নেমে আসতো। এবং এটা এক্স্যাক্ট কত বছর আগেকার ঘটনা, এটা ৫০ বছর হতে পারে, আবার কেউ কেউ বলে ৩৫-৪০ বছর আগেকার ঘটনা। তো একটা মহিলাকে কেন এইভাবে সবার থেকে আলাদা করে আটকে রাখা হয়েছিল, কেনই বা টাওয়ারের উপরে রাখা হয়েছিল, সেটা হয়তো আপনাদেরও জানতে ইচ্ছে করছে। তো আজ আমি এই এপিসোডে সেই সত্যি ঘটনাটাই আপনাদেরকে বলবো যে কেন এই জিনিসটা করা হয়েছিল এই ভদ্রমহিলার সাথে এবং যে কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছিল সেখানকার মানুষের, সেটাও কিন্তু আপনারা আজকের এই এপিসোডে শুনতে পারবেন। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে সকলকে আপনাদের অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেল যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারবেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটু রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলিই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে, অনেক বিপদ থেকে নিজেদেরকে এবং নিজেদের ফ্যামিলিকে বাঁচাতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে গৌরববাবু লিখে পাঠিয়েছেন জার্মানি থেকে। উনি যেটা জানিয়েছেন যে উনি বিগত ৬ বছর ধরে জার্মানিতে আছেন কর্মসূত্রে। উনি ওনার ফ্যামিলি নিয়ে থাকেন এবং উনি যখন প্রথম জার্মানি আসেন তখন ওনার সেই জায়গাটাকে দেখে খুব ভালো লাগে। তো জার্মানির বিভিন্ন জায়গায় উনি এই ৬ বছরে ট্রাভেল করেছেন। তো এখানকার বিভিন্ন ওয়েল প্রিজার্ভড অনেক এনসিয়েন্ট গ্রাম আছে, যেগুলো অনেক প্রাচীন গ্রাম, যেমন উইসমার্ক, ব্যামবার্গ, এরকম বেশ কিছু জায়গা আছে। এই সমস্ত জায়গায় উনি ঘোরেন এবং উনি শুধুমাত্র জায়গাটা দেখার জন্য সেখানে ঘুরতে যান তা কিন্তু নয়, উনি সেই জায়গাগুলো সম্পর্কে জানেন, সেই জায়গাগুলোর ইতিহাস সম্পর্কে জানতে ওনার ভীষণ ভালো লাগে। তো এইরকমই জার্মানির একটা জায়গায় উনি ঘুরতে গেছিলেন এবং সেখানে উনি একটা এয়ারবিএনবি বাড়িতে ছিলেন। তো ওই যে এয়ারবিএনবি বাড়িটায় উনি ছিলেন ওনার ফ্যামিলি নিয়ে, তো সেই বাড়িটার ঠিক পাশেই ওই এয়ারবিএনবিটার মালিক যিনি তিনি থাকতেন। দুটো বাড়ি পাশাপাশি, মালিক একটা বাড়িতে থাকে আর পাশে যে ঘরটা সেটা উনি এয়ারবিএনবি হিসেবে সকলকে ভাড়া দেয়। এবার উনি যেটা জানিয়েছেন ইমেলে, যে উনি যখন জার্মানির বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরছেন, জায়গাটাকে দেখছেন, জানছেন, তো ওই জায়গাটায় গিয়ে যেখানে উনি যান, এবার আচ্ছা এখানে একটা জিনিস উনি মেনশন করেছেন যে উনি যেখানেই ঘুরতে যান উনি একদম ট্যুরিস্ট স্পটের কাছাকাছি খুব একটা উনি থাকেন না। দুটো কারণে থাকেন না। একটা হচ্ছে ওনার একটু নিরিবিলি জায়গা পছন্দ, উনি হয়তো সেখানে থেকে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে যান, কিন্তু থাকেন, উনি চেষ্টা করেন একটু আউটস্কার্টে। তো জার্মানির যে গ্রামটায় উনি ঘুরতে গেছিলেন, তো সেখানে উনি তাই করেছেন, একটু আউটস্কার্টে একটা একদমই অখ্যাত জায়গায় উনি একটা এয়ারবিএনবি ভাড়া নেন, বেশ সস্তায় পেয়ে যান এবং সেখানে উনি ফ্যামিলি নিয়ে থাকেন এবং ওখান থেকে উনি গাড়ি নিয়ে নিয়ে বিভিন্ন জায়গা আশেপাশেগুলো ঘোরেন।
এবার একদিন কি হয়েছে, উনি গেছেন এবং সেই দিন ওয়েদারটা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এবার যথারীতি ওনার ফ্যামিলিতে ওনার বাচ্চা রয়েছে, ওনার স্ত্রী রয়েছে, তো যেহেতু ওয়েদারটা ভালো নয়, তো উনি ভাবলেন যে এই ওয়েদারে আর বাইরে যাওয়া যাবে না। এবার যেহেতু একদম পাশেই ওনারের বাড়ি ছিল, তো সে ওনার হচ্ছে একজন মধ্যবয়স্ক দম্পতি, তো তারা ওদেরকে বলল যে তোমরা বিকেলবেলা আমাদের ঘরে আসতে পারো। তো ওরা একটুখানি ওই চা, তারপরে বেকারি কিছু আইটেম নিজেরাই বানিয়েছে, মানে ওই দম্পতি নিজেরাই বানান। তো বলেছে যে মানে এর আগে কথাবার্তা হয়েছে, বেশ একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো সেই জন্য দেখছে যে এরাও ঘুরতে এসেছে, পরের দিন চলেই যাবে, 3-4 দিন ছিল, তো এদেরকে সন্ধেবেলা একটু ইনভাইট করা যাক। তো সেই জন্য গৌরববাবু, ওনার স্ত্রী এবং ওনার বাচ্চা 3জনকে সন্ধ্যের দিকে আসতে বলেছে, যেহেতু পাশেই, তো এনারাও গেছে। তো ওই মধ্যবয়স্ক দম্পতি ওনাদের জন্য চা, তারপর নিজেরাই কিছু পেস্ট্রি বেক করেছে, তো সেগুলো ওনাদেরকে দিয়েছে। এবার সেইটা খাওয়া হচ্ছে, গল্পও হচ্ছে। এবার গল্প হতে হতে গৌরববাবু জিজ্ঞেস করেছে যে এই জায়গাটা সম্পর্কে, যে জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, খুব সুন্দর, বাড়িঘরগুলো একটু প্রাচীন টাইপের। তো উনি তখন বললেন, হ্যাঁ এই জায়গাটা ভীষণ পুরনো একটা জায়গা। আর জায়গাটা সম্পর্কে যখন উনি বলছেন, আমি আপনাদের ঘটনাটা বলার শুরুতে যেটা আপনাদেরকে বলেছিলাম, যে একটা মহিলাকে একটা উঁচু টাওয়ারের, প্রায় 30-35 ফুট উঁচু টাওয়ারের উপর একটা ঘর, এবং সেই ঘরের সাথে লাগোয়া একটা শুধু একফালি জায়গা যেখানে বাথরুমের ব্যবস্থা করা আছে, সেইখানে একটা মহিলাকে রাখা হয়েছিল। তো ঠিক এরকমই একটা কথা ওনাকে ওই ভদ্রলোক বলে, এয়ারবিএনবির যে মালিক, সে বলে যে এই জায়গাটা খুব পুরনো একটা জায়গা, আর এখানকার মানুষেরা খুব একটা মডার্ন জিনিসপত্র ব্যবহার খুব একটা করে না। এবং যেখানে উনি গেছিলেন গৌরববাবু, সেখানে বাড়িঘরগুলো কিন্তু একটু পুরনো স্টাইলে বানানো, মানে এখন নতুন যে আর্কিটেকচারগুলো রয়েছে সেই নতুন বা মডার্ন কোনো কিছু ছোঁয়াই ওখানকার বাড়িগুলোতে নেই। আর বাড়িঘর বলতেও যে খুব বিশাল ঘিঞ্জি বাড়িঘর তা নয়, এক একটা বাড়ি অনেক বড় বড় জায়গা এবং খুবই ফাঁকা ফাঁকা। একটা বিশাল পাড়ার ভিতরে হয়তো মাত্র 5-6টা বাড়ি আছে হাতে গোনা। তো খুব সুন্দর জায়গাটা, একদম পোস্ট কার্ডের মতো সুন্দর ল্যান্ডস্কেপ, অদ্ভুত সুন্দর। তো তখন ওই এয়ারবিএনবি যিনি মালিক ছিলেন, তো তিনি বলছেন যে এই জায়গাটায় একটু কম লোক থাকে, আর বলছে তাও তো এখন তোমরা দেখতে পাচ্ছ, আগে মানে বাড়িগুলো সব ফাঁকা ফাঁকাই থাকতো, হয়তো ওনার কোথাও চলে গেছে, পরবর্তী সময় হয়তো বিক্রি হয়েছে, এখন তাও কিছু কিছু লোকজন থাকে। তো এরকম কথা হতে হতে উনি বলেন যে ওই যে গ্রামটা যেখানে গৌরববাবু থাকতে গেছেন, ওইখানে একটা সময় মানুষ মানে গ্রামটা ছেড়ে চলে যাচ্ছিল, যে কটা বাড়ি ঘর ছিল তারাও সেই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছিল। তখন বলছে কেন? কারণ অনেক সময় হয় না যে আগে, বহুকাল আগে, যখন এত মেডিকেল সায়েন্স উন্নত হয়নি, তো তখন দেখবেন কোনো রোগ ভোগ হলে সেটা খুব স্প্রেড করে যেত এবং মানুষ ভয়ে সেই জায়গাটা ছেড়ে পালিয়ে যেত। এরকম ঘটনা আমরা পৃথিবীর বহু জায়গাতেই শুনেছি। তো গৌরববাবুরও মনে হয়েছে এরকম কিছু হয়তো ঘটনা ঘটেছে। তো তখন উনি বলেন না না না, সেরকম কোনো কিছু নয়। তো উনি বলেন যে আপনি এই আমাদের যে বাড়িটা, আপনি যেখানে আছেন, কালকে সকালে ডান দিকের রাস্তাটা বরাবর হাঁটতে থাকবেন, 2-3 কিলোমিটার হাঁটবেন, তারপরে বাঁদিকে বেঁকে একটা জায়গা দেখতে পাবেন, একটা টাওয়ার মতো দেখতে পাবেন। তো বলছে হ্যাঁ যদি দেখতে পাই তো সেটা স্পেশাল কি? তো তখন উনি বলছেন যে তুমি যে টাওয়ারটা দেখতে পাবে ওর পিছনে আরেকটা টাওয়ার মতো ছিল, কিন্তু সেটা এখন ভগ্নপ্রায় হয়ে গেছে। তো বলছে যে ওইখানকার একটা ব্যাপার আছে, এবং সেই ব্যাপারটার জন্যই একটা সময় এই গ্রামে অনেক মানুষ যারা আর কি ছিল, তাও টুকটাক বাড়িতে লোক, তারা নাকি সব বাড়ি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছিল। তো উনি বলছেন কেন, এরকম কেন? তখন উনি বলেন যে ওই গ্রামে এক ভদ্রমহিলা থাকতেন। সেই ভদ্রমহিলা, তার জন্ম কিন্তু ওই গ্রামেই, ঠিক আছে? তো সে যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে, মানে ছোটবেলায় তাকে আর 5টা সাধারণ বাচ্চার মতোই দেখতে, প্রচণ্ড ফর্সা শ্বেতাঙ্গ আর কি। তো সাধারণ দেখতে শুনতে, আর 5টা সাধারণ বাচ্চার মতোই তার স্বভাব চরিত্র, সে একটু লাজুক প্রকৃতির, বাড়িতে তার মা বাবার সাথে ভাই বোনেদের সাথে খুব ভালোভাবে মিলেমিশে থাকে। কিন্তু যখন বাচ্চা মেয়েটির 9 বছর বয়স হয়,
তখন থেকে আস্তে আস্তে ওকে না একটু অন্যরকমও হতে থাকে, এবং এই যে ওর ভিতরে একটা পরিবর্তন দেখা যায় সেটা কিন্তু প্রথমে বাড়ির লোকেরা বুঝতে পারেনি। ভেবেছে হয়তো মেয়েটা খাওয়া দাওয়াটা ঠিকমতো করছে না, এখন গ্রোয়িং এজ, অনেক সময় হয় যে গ্রোয়িং এজে বাচ্চা একটু রোগা হয়ে যায়, তো প্রথমে সেটাই ভাবে এবং ওকে ভালো ভালো খাবার দাবার খাওয়ানোর চেষ্টা করা হয়, ওকে খাওয়ানোও হয়। কিন্তু দেখা যায় মেয়েটা ওই 9 বছর বয়সের পর থেকে মেয়েটার মধ্যে কিছু পরিবর্তন আসছে। যেমন মেয়েটা প্রচণ্ড রোগা হয়ে যাচ্ছে, আর মেয়েটার চোখ দুটো খুব সুন্দর ছিল, সুন্দর নীল রঙের চোখ ছিল, কিন্তু সেই চোখগুলো যেন কেমন কোটরের মধ্যে ঢুকে যাচ্ছে, চুলগুলো কীরকম যেন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। আর ওকে দেখে মনে হতো ওর যেন কিছু একটা কষ্ট হচ্ছে বা কিছু একটা অসুবিধে হচ্ছে। যথারীতি মেয়েটির মা খুব চিন্তায় পড়ে যায় মেয়েটিকে নিয়ে, এবং আশেপাশের লোকজনও কথা বলতে থাকে যে এত সুন্দর মেয়েটা কেন এরকম হয়ে যাচ্ছে, ওকে কি তোমরা ঠিকমতো খাওয়া দাওয়া দিচ্ছ না? তো দেখা যাচ্ছে মেয়েটি কিন্তু স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করছে, কখনো স্বাভাবিকের থেকে বেশি খাওয়া দাওয়া করছে, কিন্তু খাওয়া দাওয়া করলে যেমন মানুষের একটা চেহারা স্বাস্থ্যের উপর তার যেমন একটা প্রভাব থাকে, সেই প্রভাব তো দেখা যাচ্ছেই না। উল্টে ওকে দেখে মনে হচ্ছে যেন বহুদিন ঠিকমতো খাওয়া দাওয়া করে না। এবার আস্তে আস্তে দেখা গেল যে মেয়েটার যে হাত পায়ের যে নখ, মানুষের যে নখের যে স্বাভাবিক যে বৃদ্ধি হয়, সেই বৃদ্ধিটা যেন আস্তে আস্তে আরো বাড়ছে। এবারে ওর বাড়ি থেকে ওর নখ ঠোক কেটে দিত। এবার নখ কাটার পরেও দেখতো যে মেয়েটার রাতারাতি নখ খুব বড় বড় হয়ে যেত। এবার দেখুন, যতই গ্রোয়িং এজ হোক না কেন, যতই তার ভালো খাওয়া দাওয়া হোক না কেন, ধরুন আপনি আজকে নখ কাটলেন, নিশ্চয়ই কালকেই আপনার নখটা আবার 2-3 ইঞ্চি বেড়ে যাবে না? তো এইরকম ভাবে যখন মেয়েটার বারবার নখ বাড়তে লাগলো, এবং তখন বাড়ির আরো আশেপাশে, বাড়ির সহ আরো আশেপাশের লোকজন সবাই মানে এটা নিয়ে না খুব কথা বলতে লাগলো যে এত তাড়াতাড়ি এই মেয়েটার নখ কি করে বেড়ে যাচ্ছে, এবং এত বিচ্ছিরি রকম ভাবে কালো কালো হয়ে ওর নখগুলো, নতুন নতুন নখ উঠছে, এটা দেখতে কিন্তু খুব অড লাগতো। আর সাধারণত কোনো মানুষের ওরকম মানে ওই বয়সে অ্যাটলিস্ট ওরকম খোঁচা খোঁচা নখ, মানে ওভারনাইট খোঁচা খোঁচা নখ বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু সবার খুব অস্বাভাবিক লাগে। এবার ওর মা কি করতো, যাতে লোকজন কিছু কেউ খারাপ না বলতে পারে বা কারোর যাতে মনে কোনো সন্দেহ না আসে, ওর মা কি করতো, সকালবেলা উঠে মানে জাস্ট মানে ঘর থেকে ওর বেরোনোর আগে ওর নখগুলোকে কেটে দিত। এটা একটা ব্যাপার হলো। এবার দ্বিতীয় দেখা যাচ্ছে যে ওর মানে উনি আর কি ওনার মেয়ের চুলের যত্ন করতো, ভালো করে চুল টুল ধুয়ে দিত। তারপরেও দেখতো মেয়েটার চুলগুলো মানে 1 ঘন্টার মধ্যে কিরকম জটা পাকিয়ে যেত, এবং এমন জট পাকিয়ে যেত, এমন জট পাকিয়ে যেত যে সেটাকে ঠিক করা যেত না, মানে চুল পুরো ছিঁড়ে ছিঁড়ে ঠিক করতে হতো। হয়তো সেভাবে করে দিল কষ্ট করে, আবার হয়তো 2-3 ঘন্টার মধ্যে চুলটা প্রচণ্ড রকমভাবে জট পেকে যেত। দেখে মনে হবে যে ও বহুকাল চুলটা আঁচড়ায়নি। এবার দেখুন, এই জিনিসগুলো যতই ওর মা চেষ্টা করুক না কেন যাতে কেউ বুঝতে না পারে, কিন্তু আস্তে আস্তে মেয়েটার এইরকম বিষয়গুলো সবার সামনে চলে আসতে শুরু করলো। এবং মেয়েটির যে বাবা ছিল এবং মেয়েটির অন্যান্য ভাই বোন যারা ছিল, তারা প্রত্যেকেই কিন্তু মানে ওর ওর আস্তে আস্তে চেহারা রূপটা এমন হয়ে যাচ্ছিল যে ওকে দেখে না ভয় পেতে লাগলো। ওর ভাই বোনেরা, বিশেষত যে ওর ছোট ভাই বোনেরা, মানে চোখ দুটো কোটরে ঢুকে থাকতো, চুলগুলো প্রচণ্ড উস্কো খুস্কো, মানে বারবার নখগুলো ওরকম বেঁকে বেঁকে বেরিয়ে বেরিয়ে আসছে কালো কালো হয়ে, ওর গায়ের আশপাশ থেকে মাঝে মধ্যে দুর্গন্ধ বেরোতো। তো এগুলো না মানে ও নিজেও বুঝতে পারতো না যে এগুলো কেন ওর সাথে হচ্ছে। আর এগুলো দেখে ওর ভাই বোনেরা ওর সাথে মানে খেলা বন্ধ করে দিয়েছিল আগেই, ওর সাথে ঘর শেয়ার করতে চাইতো না। ওর বাবাও কিন্তু প্রথম প্রথম বিষয়টাকে মানে আমল না দিলেও পরের দিকে উনিও যখন বুঝতে পারছেন যে ওনার মেয়ে আস্তে আস্তে অস্বাভাবিক রকমভাবে তার ভিতরে পরিবর্তন আসছে এবং সেটার কোনো কারণ বুঝতে না পেরে সেও কিন্তু খুব মানে মেয়েকে দেখে ভয় পেয়ে যেত। একমাত্র মেয়েটির মা যে ছিল, সেই মা কিন্তু মেয়েটিকে খুব কেয়ার করতো, ওকে স্বাভাবিক করার চেষ্টা করতো, ওকে দিনে 2-3 বার ঠান্ডার মধ্যে হলেও চুল ধুয়ে ভালো করে চুলকে পরিষ্কার করে আঁচড়ে দেওয়ার চেষ্টা করতো, বেঁধে দিত, নখ কেটে দিত বারবার, দিনে হয়তো 4-5 বার নখ কাটতে হচ্ছে এরকম। তো এগুলো ওর মা করতো, কিন্তু যতই ওর মা মানে চেষ্টা করুক না কেন সব কিছু স্বাভাবিক রাখার, সেটা কিন্তু খুব বেশি দিন স্বাভাবিক থাকলো না। মেয়েটির এই অস্বাভাবিক বিষয়পত্র চারিদিকে মানে পাড়ার মধ্যে ছড়িয়ে পড়ল, এবং আশেপাশের লোকজন মেয়েটিকে মাঝে মধ্যে দেখতে আসতো এবং খুব অবাক দৃষ্টিতে ওর দিকে তাকাতো। আর ও আস্তে আস্তে
ওর মা ছাড়া কারোর সাথে মানে কথা বলতে চাওয়ার যে ইচ্ছেটা সেটাও কিন্তু ওর মধ্যে থেকে চলে গেল। বারংবারই একই জিনিস হচ্ছে। এবার যেটা হলো, ও কি করতো, রাতের বেলা বাড়ির বাইরে ঘন্টার পর ঘন্টা শুধু শুধু বসে থাকতো, এবং বাইরে বসে বসে মেয়েটা নাকি অদ্ভুত ভাষায়, মানে ওদের ওই জার্মান ভাষা নয় কিন্তু, তো জার্মান বা ফ্রেঞ্চ নয়, একটা অন্য কোনো ভাষায় মেয়েটা নাকি কথা বলতো। কার সাথে কথা বলতো কেউ দেখতে পেতো না, কিন্তু মেয়েটা কথা বলতো। এবার এই বিষয়টা, যেহেতু বাড়ির বাইরে এই কাজটা করতো, তো ওর মা ওকে বহুবার বলতো যে তুই কেন বাড়ির বাইরে আছিস, তুই ভিতরে আয়, প্রচণ্ড ঠান্ডার দিন, বাইরে হয়তো বরফ পড়ছে। ও যাবে না। এবং ও যে কার সাথে কথা বলে, কী কথা বলে, সেটাও কিন্তু কেউই বুঝতে পারে না। যথারীতি এই জিনিসগুলো যখন আশেপাশের গ্রামের লোকজন দেখতে থাকে, তাদের মনে কিন্তু অনেক প্রশ্ন জাগে যে মেয়েটা কার সাথে কথা বলে। ওর মাকে জিজ্ঞেস করে, মেয়েটাকে জিজ্ঞেস করে, মেয়েটা তো কোনো উত্তর দেয় না, ওর মাও ঠিকমতো বলতে পারে না। এবং প্রথম দিকে কিন্তু মেয়েটির মা চেষ্টা করতে থাকে যাতে এই বিষয়টা গ্রামের অন্যান্য মানে মানুষের কানে না যায়, কিন্তু সেই চেষ্টা খুব একটা সফল হয় না। এবং আস্তে আস্তে মেয়েটির এই অস্বাভাবিক বিষয়টা মানে গ্রামের অন্যান্য লোকেদেরও চোখে পড়তে থাকে। আর মেয়েটির যে ভাই বোন ছিল, তারাও গ্রামের ভিতরে গিয়ে এই কথাটা বলতে থাকে যে তারা তাদের যে দিদি তাকে ভয় পায় প্রচণ্ড। এইসব অস্বাভাবিকতা ঘরে যে হচ্ছে সেগুলো বলতে থাকে, এবং আশেপাশে মানুষের মনে একটা বিষয় রটে যায়, এবং তারা যেটা দেখেও বুঝতে পারে যে এই মেয়েটা নিশ্চয়ই কোনো অসুবিধে আছে। এবার এটা আজ থেকে বহু বছর আগেকার কথা, তো সেই সময় ওখানে একজন ডাক্তার ছিল, তো মেয়েটিকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মেয়েটারা কিন্তু খুব গরিব ছিল, মেয়েটির যে বাড়ির লোক তারা কিন্তু গরিব ছিল। এবার যাই হোক, তো তবুও তারা মেয়েকে নিয়ে গেছে একটা ডাক্তারের কাছে। তো ডাক্তার বলছে যে একটা কোনো মেন্টাল ইলনেস হবে, এটা কোনো মানসিক রোগ। তো ওকে কিছু ওষুধ দেয় এবং বলে যে এগুলো করলে মেয়েটি ঠিক হয়ে যাবে। এবার সেই ওষুধ খাওয়ানো হলো মেয়েটিকে, কিন্তু দেখা গেল মেয়েটির কিন্তু কোনো উন্নতি হলো না। এবারে দেখুন, আমাদের যেমন ইন্ডিয়াতে অনেকের অনেক রকমের মান্যতা আছে, অনেক কিছু মানে, অনেকে অনেক কিছু এমন জিনিসকে বিশ্বাস করে যেগুলো হয়তো সায়েন্টিফিক্যালি প্রুভেন নয়, বা যেটা হয়তো কেউ বলতে পারে যে কুসংস্কার, এরকম যে বিষয়গুলো রয়েছে যেগুলো সুপারস্টিশন আমরা বলি, সেটা যে শুধুমাত্র ইন্ডিয়ার মানুষের মধ্যে সেই সময় ছিল বা আছে তা কিন্তু নয়। এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো কিন্তু ছড়িয়ে থাকে। ঠিক সেরকমভাবেই ওখানকারও কিছু মানুষের মুখে মুখে আর কি বিষয়টা ছড়িয়ে পড়ে আস্তে আস্তে, যে এই মেয়েটাকে নিশ্চয়ই কোনো মানে কোনো আত্মা বা কোনো অশুভ শক্তি মেয়েটাকে গ্রাস করেছে, এবং মেয়েটি হয়তো সেই আত্মার যে ইনফ্লুয়েন্স তার মধ্যে আছে। এবার এই কথাগুলো যখন উঠতে থাকে, তখন কিন্তু মেয়েটির ভাই বোন যারা ছিল, ওর থেকে ছোট যারা, তারা আরও ভয় পেয়ে যায়। আর মেয়েটির বাবা তখন বলে যে এই মেয়েকে আমি বাড়িতে রাখবো না, তাহলে আমাদের সকলের অসুবিধে হয়ে যাবে, আমার বাকি ছেলে মেয়েদের জীবনও কিন্তু সমস্যায় পড়ে যাবে। একমাত্র মেয়েটির মা কিন্তু প্রতিবাদ করে, বলে যে না, আমি দরকার হলে এখানেই আলাদা করে ওকে একটা সেট আপ করে দেবো, কারণ ওরাও তো খুব গরিব ছিল, আর ওদের বাড়িটাও খুব বড় বাড়ি ছিল না। আর বুঝতেই পারছেন, আজ থেকে বহু বছর আগেকার কথা, তখন এত মিডিয়া বলুন এসব ছিল না, আর ওদের পক্ষে এত টাকা পয়সাও ছিল না যে ওরা সেখান থেকে শহরে বড় হাসপাতালে মেয়েকে চিকিৎসা করাতে নিয়ে যাবে। তো ওর মা তখন মানে বাড়ির লোকের সাথে যাকে বলে লড়াই করে ওখানেই, মানে ওদের বাড়ির পাশে একটা সামনে ছোট্ট সেট আপ করে, একটা ছোট ঘরের মতো করে বড় মেয়েটাকে যাতে রাখা যায় ঘরে, সেই ব্যবস্থা করে। এবার যত দিন যেতে লাগলো, মেয়েটা না মানে পুরোপুরি অস্বাভাবিক আচরণ করা শুরু করলো। ওখানে মানে গ্রাম এরিয়া, তো সেখানে কারুর হয়তো গরু রয়েছে, কারুর বাড়িতে ভেড়া রয়েছে, এগুলো পশুপালন ওখানে হতো ওই গ্রামে। তো ও কী করতো, মাঝে মধ্যে এরকম গরু বা ভেড়া দেখলেও তাড়া করতো। আর যে গরু বা ভেড়া মানে দেখে হয়তো ওকে থেকে পালাতে পারলো না, ওই নখ দিয়ে তাদেরকে এমন আঁচড় কাটতো যে তাদের গা থেকে রক্ত বেরিয়ে যেত। এবার ও সেগুলো কী করতো, মাঝে মধ্যে আবার সেই রক্ত যেগুলো নখে লাগতো সেগুলো আবার মুখের মধ্যে দিয়ে দিয়ে চুষে চুষে খেত। এবার এই জিনিসগুলো যখন গ্রামের লোকেরা আস্তে আস্তে দেখতে থাকে, তাদের কিন্তু বিষয়টা দেখে খুব ভয় লাগে, এবং তারা তখন ওদের বাড়িতে এসে বলে যে এই মেয়েকে গ্রামে কিন্তু রাখা যাবে না।
ওর মা বলছে না আমার মেয়ে এরকম কিছু করেনি, মানে মা তো সবসময় চাইবে তার সন্তানকে প্রোটেক্ট করতে। এবার ওর মাও বুঝতে পারতো যে মেয়ের ভিতরে কিছু একটা সমস্যা হয়েছে। এবার কী সমস্যা, কীরকম সমস্যা উনি কিছুই বুঝতে পারছে না। আর মেয়েটির মা কি করতো, ওখানকারই আর কি গ্রাম থেকে আরেকটু দূরে একটা বড় দোকান ছিল, সেই দোকানে উনি ব্রেড বানানোর কাজ করতেন, মানে ওখানে ব্রেড বিক্রি হতো, তো সেই ব্রেড বানানোর কাজটা ওনার মা করতেন। এবার ফলে সারাদিন উনিও বাড়িতে থাকতেন না। এবার মেয়ে কখন কোথায় যাচ্ছে, কি করে বেড়াচ্ছে উনি কিছুই বুঝতে পারতেন না। এদিকে সংসারে অভাব রয়েছে, উনি কাজটা ছাড়তেও পারছেন না। এদিকে যেটা হলো, মানে ওনার মেয়েকে দেখলেই, মানে সে হয়তো ঘর থেকে বেরিয়েছে, গ্রামের যে কেউ ওকে দেখতো দরজাটা বন্ধ করে দিত, যে মেয়েটা যদি ঘরে ঢুকে পড়ে। আর ওকে দেখতেও তখন আস্তে আস্তে এমন হয়ে গেছিল, প্রচণ্ড রোগা, চোখগুলো বেরিয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, নোখ সবসময় বড় বড়, আর এমনভাবেও তাকিয়ে থাকতো, মানে সেটা দেখে যে কারোর ভয় লেগে যাবে। এবার এই জিনিসটা আস্তে আস্তে হতে লাগলো, এবং মেয়েটিও আস্তে আস্তে মানুষ দেখলে খুব ক্ষেপে উঠতো, মানে ওর মাকে ছাড়া ওর কাউকে এটা খুব একটা ভালো লাগতো না, মানে বাড়ির ভিতরে ওর ভাই বোনেদেরকে অতটা সহ্য করতে পারতো না, তার কারণ হচ্ছে ওর ভাই বোনেরা ওকে অনেক সময় উল্টোপাল্টা বলে ফেলতো। ওর বাবা পছন্দ করতো না যে মেয়েটা বাড়িতে থাকুক, এবং আস্তে আস্তে ও ঠিক সেরকমই হয়ে গেল। ওর ভাই বোনেদের দেখলেও জিনিসপত্র ছুঁড়ে মারতো, সবসময় বলতো যে আমার চোখের সামনে থেকে সরে যাও। একমাত্র ওর মাকে ও কিছু বলতো না, এবং ওর মা মানে অর্ধেক দিন মেয়েটা খেত না, আর যদি বা খেত, ওর মা যদি খুব কোনোদিন কান্নাকাটি করলো, খুব ভালোবেসে ওকে যদি খাওয়াতো, তখন হয়তো সেদিন হয়তো মেয়েটা কিছু একটা মুখে দিত, আদারওয়াইজ মেয়েটা কিচ্ছু খেত না। এবং ওর মেয়েটির মা ওখানকার বিভিন্ন মানুষের কাছে কেঁদে কেঁদে বলতো যে তোমরা আমার মেয়েটাকে এরকম করো না, ওর হয়তো কোনো অসুখ হয়েছে, হয়তো ওর কোনো রোগ হয়েছে, সেটা হয়তো আমরা ওর চিকিৎসা করাতে পারছি না, কিন্তু তোমরা আমার মেয়েটাকে এরকম করো না। এবার গ্রামের লোকজন ছিল, ওদেরও সেই সময়কার ওই জার্মানির ওই যে গ্রামটার কথা আমি বলছি, সেখানকার মানুষের মনেও একটা ভয় ঢুকে গেছিলো, একটা কুসংস্কার ছিল যে নিশ্চয়ই মেয়েটা পদেস্ট, এটা ওরা ভাবতো। যাই হোক, তো এরপরে একদিন কি হলো, একদিন খুব শীতের রাত তো, মানে মেয়েটা আর কি সেদিন, মানে ক্রিসমাস আর কিছুদিন পরে তো, বেশ বাড়িঘর, মানে গ্রামের মধ্যে যেভাবে যেভাবে সবাই যে যার মতো সাধ্য মতো ঘরটর সাজিয়েছে। এবার ও কি করেছে, একটা বাড়িতে দেখছে খুব সুন্দর সাজিয়েছে, ও জানলা দিয়ে দেখছে, রাস্তার উপরে দাঁড়িয়ে ও জানলা দিয়ে দেখছে যে কীভাবে সাজিয়েছে। এবার মেয়েটির ওভাবে দেখছে দেখে ওই বাড়ির যে ভদ্রমহিলা ছিলেন সে কি করেছে, দরজাটা জানলাটা মুখের উপর দিয়ে দিয়েছে ওর, আর কিছু একটা হয়তো মন্তব্য করেছে, সেটা কি মন্তব্য করে সেটা জানা নেই। তো মেয়েটি না তখন দরজাটা ধাক্কাচ্ছে, যথারীতি সে খোলেনি। তো মেয়েটি বলছে যে, মানে মেয়েটা কি খুব বেশি কথা বলতো না, তো মেয়েটার সেদিন হয়তো কোনো কিছু খারাপ লেগেছে যে আমি দেখছিলাম আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল, তার মধ্যে কিছু একটা বলেও ছিল। তো মেয়েটি বলছে যে তুমি আমাকে এরকম কথা কেন বললে, তুমি দরজা খোলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। তো এরকম করে করছে, আর যে বাড়ির মহিলা এই কথাটা বলে দরজাটা মুখের উপর বন্ধ করে দিয়েছে, মানে ক্রিসমাসের জন্য একটু ঘরটা সাজিয়েছে, একটু দেখছিল, তো সেই মহিলা আবার কিছু একটা খারাপ কথা ওকে বলে, মানে ওদের ভাষায় কোনো ডাইনি বা খারাপ মানুষ বলতে যেরকম যেরকম বোঝায় সেরকম টাইপের কিছু কথা ওকে বলে। তো ওর না সেটা শুনে খুব রাগ হয়ে যায়। তো তখন বলে যে আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে এই কথাগুলো বলছো, এই পৃথিবীতে আমি একজনকেই বিশ্বাস করি, সে হলো আমার মা, তো তুমি আমাকে এই কথাগুলো কেন বলছো, আমি তো শুধু একটু দেখছিলাম, তুমি আমাকে আবারও খারাপ কথা বললে। তো এই কথাগুলো যখন বলে তখন ওই ভদ্রমহিলা জানলাটা খুলে আবার কিন্তু ওই মেয়েটিকে কিছু খারাপ খারাপ কথা বলে জানলাটা সপাটে ওর মুখের উপরে দিয়ে দেয়। এতে মেয়েটি আরও রেগে যায়, বলছে আমি তোমাকে যে কথাগুলো বললাম, আমি কি তোমাকে একটা ভুল কথা বলেছি, কিন্তু তুমি আমাকে আবারও খারাপ কথা বললে। তো তখন না, মানে ভিতর থেকে মেয়েটা নাকি শুনতে পায় যে ওই ঘরের ভদ্রমহিলা হাসছে ভিতরে কথাগুলো বলে। ও নাকি তখন ওই রাস্তার উপর দাঁড়িয়ে বলেছে, মানে এখন যেমন মানে আমরা ঘরে ঘরে হিটার চলে এসেছে, আমেরিকাতেও প্রায় প্রতিটি বাড়িতে হিটার থাকে, সেন্ট্রাল হিটার, তো ফায়ার প্লেসও থাকে, কিন্তু যেহেতু ফায়ার প্লেসের ওই আগুনের থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে, বা ওই ফ্লাই অ্যাশের জন্য ঘর খুব নোংরা হয়ে যায়, তো সেই জন্য এখন খুব কম জায়গাতেই অ্যাকচুয়ালি কাঠ জ্বালানো হয়, বাকি সব বাড়িতেই কিন্তু এখন ইলেকট্রিক হিটিং সিস্টেম রয়েছে। তো তখনকার দিনে তো অতটা ছিল না, তো তখনকার দিনে সবার বাড়িতে ওরকম ফায়ার প্লেসই থাকতো।
আর ক্রিসমাসের যে ডেকোরেশনটা হয় সেটা ওই ফায়ার প্লেসের সামনেই বেশিরভাগ করে, কারণ ওরা ভাবে যে স্যান্টা ক্লজ ওই যে চিমনিটা রয়েছে সেখান দিয়ে এসে গিফট দিয়ে যাবে, এরকম একটা ওদের কনসেপ্ট আছে। তো ওই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো মেয়েটি নাকি ওই রাস্তার সামনে থেকে বলে যে এই যে তোমার ঘরে যে ফায়ার প্লেস রয়েছে, এই আগুনেই তো তোমার পুরো বাড়িঘর সব শেষ হয়ে যাবে। তুমি আজকে, আমি একটু দেখছিলাম বলে তুমি দরজাটা এভাবে বন্ধ করে দিলে এবং আমাকে এত এত খারাপ খারাপ কথা বললে, তো ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই কথাটা বলে মেয়েটা চলে যায়। এবং যেহেতু ওই গ্রামের মধ্যে সবাই বিশ্বাস করতে থাকে যে, মানে কিছু মানুষ ভাবতো যে মেয়েটার নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা আছে, আবার কিছু মানুষ এটাও ভাবতো যে মেয়েটি হয়তো কোনো মানে পজেসড, কোনো আত্মার ওর মধ্যে ভর করেছে, এরকম কিছু কিছু ভাবতো। এবার যে বাড়ির এই ঘটনাটা, সেই বাড়ির ভদ্রমহিলা সব মানে ওকে একটু হ্যাটা করতো, ওরা গরিব ছিল বলে ভাবতো যেহেতু চিকিৎসা করায় না, ওর হয়তো মানসিক কোনো সমস্যা আছে। তো এই কথাটা শুনে নাকি ভদ্রমহিলা খুব হেসেছিলেন, এবং তার পরের দিন ভদ্রমহিলা তার পাশের যে ঘর, তার নেবারকে আর কি হেসে হেসে ঘটনাটা বলেছিল যে জানো তো কালকে এই ঘটনাটা ঘটেছে। অদ্ভুতভাবে ঠিক এই কথাগুলো বলার 5 দিনের মাথায়, মানে ওরকম রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা, আর তখনকার দিনে সবার ঘরে ঘরে তো সেন্ট্রাল হিটিং সিস্টেম ছিল না, তো যথারীতি ফায়ার প্লেসে আগুন জ্বলছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিন। তো সেই কাঠেরই কোনো টুকরো, জ্বলন্ত টুকরো, যেহেতু কাঠের বাড়ি, সেটা ছিটকে যায়, এবং মুহূর্তের মধ্যে কিন্তু মানে গ্রামের লোকেরা যেটা দেখে যে মধ্যরাতের দিকে ওই ঘরটা পুরো দাউ দাউ করে জ্বলছে। এবং খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে কাউকেই বাঁচানো যায়নি, মানে 3 জন ছিল ওই বাড়িতে, তারা ঘুমের মধ্যেই মানে দম বন্ধ হয়ে ওই মানে আগুন বলুন, ধোঁয়া সব কিছু মিলিয়ে তাদের কিন্তু বাঁচানো যায়নি। এবং যেহেতু ওই ভদ্রমহিলা যাকে কথাটা বলেছিল সে আবার তার পাশের নেবারকে কথাটা শেয়ার করেছিল, তো সে যখন এই ঘটনাটা দেখে, সে তখন গ্রামের মধ্যে সবাইকে বলে দিয়েছে যে উনি আমাকে এই কথাটা আগের দিন বলেছিল। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওরকম বড় আগুন লাগলো বাড়িতে, সেটা প্রথম দিকে কেউ টের পেল না। বাড়িতে তিনজন প্রাপ্তবয়স্ক মানুষ ছিল, কেউ পালানোর সুযোগ পেল না। এবং পাশে আর একটা বাড়ি ছিল, তাদেরও বাড়ি কাঠের, মানে পুরো বাড়ির সামনে প্রচুর গাছপালা রয়েছে, বড় বড় গাছ। পাশের বাড়িতে কিন্তু আগুনের একটা মানে ছিটে পোটাও কিছু লাগলো না, কিন্তু এই বাড়িটা পুরো দাউ দাউ করে পুরো বাড়ি জ্বলে গেল। এটা সবার কাছে খুব অস্বাভাবিক লাগে। এবং গ্রামের মধ্যে তখন একটা বিষয় রটে যায় যে ওই মেয়েটার জন্যই এর বাড়ি পুড়েছে, এরকমভাবে বলেছে, নিশ্চয়ই এ কিছু করেছে। এবার ঘটনা হচ্ছে যে মেয়েটির বাড়ি হচ্ছে অন্যদিকে, আর মধ্যরাতে কেউ এসে নিশ্চয়ই ঘটনাটা ঘটাবে না, কিন্তু হঠাৎ করে যে কী করে ঘটনাটা ঘটে গেল সেটা অতটা বোঝা গেল না, কিন্তু যেটুকু বোঝা গেল যে ফায়ার প্লেস থেকে আগুনটা লেগেছিল। এবার দরজা জানলা বন্ধ থাকে, ফায়ার প্লেস থেকে আগুন সেদিনকে খুব হাওয়া দিচ্ছিল। এবার কিছু মানুষ মনে করে যে হয়তো ব্যাপারটা কাকতালীয়, মিলে গেছে বলে আজকে হয়তো সবাই বলছে, কিন্তু বিষয়টা কাকতালীয়। যাই হোক, তো গ্রামের মধ্যে একটা এরকম ঘটনা ঘটে, বেশ একটা থমথমে পরিবেশ। আর এবার কি হলো, ওই গ্রামেরই যারা ধরুন একটু পয়সাওয়ালা ফ্যামিলি ছিল, তো তারা তখন 3-4টে ফ্যামিলি, তারা ভাবলো যে এরকম একটা মেয়েকে তো রাখা যায় না, কালকে আমাদের বাড়ির সামনে আসবে, এসে যদি আমাদেরকে কিছু একটা ডিস্টার্ব করে, আমরা কিছু একটা বললাম, সে আবার একটা এরকম কথা বলে দিল, এটা তো মেনে নেওয়া যায় না। তো তখন ওরা ভাবলো যে মেয়েটাকে গ্রাম থেকে বের করে দেবে। তো ঠিক করলো, এবং কোনোখানে ওর বাবা মাকে কিছু জানানো না, কিচ্ছু না, ওদের বাড়িতে একদিন ওরা যায়, গিয়ে বলে যে একে রাখা যাবে না গ্রামে। যথারীতি মেয়েটাদের ছোট হলেও নিজেদের বাড়ি ছিল, তো মেয়েটার মা বলছে না আমি তো আমার মেয়েকে কোথাও রাখবো না, আমার মেয়ে এখানেই থাকবে, আমরা এখানে আছি, ওর তো আর কেউ নেই, ও কোথায় যাবে। তো তখন বললো না এই মেয়েকে রাখা যাবে না। তো ওর হাত ধরে, যে 2-3 জন ওর হাত ধরে ওকে ঘর থেকে, মানে ওকে তো আর ওদের যে আসল যে ঘর, সেই ঘরের সাথে ওর বাবা থাকতে দিত না, আর ওর বাকি ভাই বোনেরা ওর সাথে থাকতে অস্বীকার করে, ভয় পেত। তো পাশেই একটা জায়গায় ছোট্ট করে একটা ছোট ঝুপড়ি ঘর মতো করে ওকে রাখা হয়েছিল। তো সেখান থেকে যখন ওকে বার করে দিতে যায়, তো যেটা আর কি ওরা বলেছিল, মানে ওটা যারা এক্সপিরিয়েন্স করেছিল, যে ওর শরীরে হাত দেওয়া মাত্র, মানে ওর মা ওকে ধরে আছে, ওর মা কিন্তু কিছু বুঝতে পারছে না, বাকিরা যখন ওর হাতে হাত দিয়ে ওকে টেনে বার করার চেষ্টা করছে ঘর থেকে, তখন নাকি মানে একদম তীব্র মানে বিদ্যুতের আর কি ঝটকা কেউ খায়, ঠিক যেরকম একটা ফিলিংস হবে,
একদম এক্স্যাক্ট সেই ফিলিংস কিন্তু সবাই পায়। এবার ওর মানে পুরো এমন কারেন্টের শককে ঝটকা খেয়ে যায় যে বাকিটা পুরো পড়ে গেছে, মানে পুরো পড়ে যায় আর কি, এবং অবাক হয়ে যায় যে এই মেয়েটার শরীরে এত কারেন্ট এলো কোথা থেকে। আবার মেয়েটির মা মেয়েটিকে ধরে আছে, তিনি কিন্তু কিছু বুঝতে পারছেন না। এই বিষয়টা আরও সবাই খুব ভয় পেয়ে যায়। তো এই ঘটনার পরে কিন্তু মানে গ্রামের মধ্যে একটা বেশ আতঙ্ক সৃষ্টি হয়ে গেল ওকে নিয়ে, এবং সবাই তখন চিন্তা করতে থাকে মেয়েটাকে নিয়ে কি করা যায়। আর এদিকে যেটা হলো, মেয়েটির মা মানে কাজ করতে কি যাবে, ওকে মানে আর কি চোখে চোখে রাখতে পারলে ভালো হয়। এবার ওই সময় গ্রামের যারা একটু পয়সাওয়ালা ছিল, তো তারা ভাবছে যে একে কি করে গ্রাম থেকে বার করা যায়। তো মেয়েটির বাবা একটা ছোট্ট কাজ করতো গ্রামের মধ্যেই, তো সেই জায়গার থেকে ভাবা হলো যে এদের যদি কাজকর্ম এখান থেকে চুকিয়ে দেওয়া যায় তাহলে হয়তো এরা বাড়িটা বেচে চলে যাবে। তোর বাবা যেখানে কাজ করতো সেখানে কাজটা চলে গেল, আরও আর্থিক অবস্থা খারাপ। এবার এদিকে ওর মা অন্য গ্রামে, পাশের গ্রামে, যেখানে ওই ব্রেড তৈরি করা হতো সেখানে কাজ করতো, তো সেখানেও এরা বলে মেয়েটির মায়েরও কাজকর্ম চলে গেল। মানে ওর বাবা মা দুজনেই তখন ঘরে বসে। এবার এই পরিস্থিতিতে ওদের পুরো ফ্যামিলির অবস্থা খুব খারাপ হয়ে গেল, মানে না খেতে পেয়ে মরে যাওয়ার মতো অবস্থা। এবার কি করবে কিছু বুঝতে পারছে না। আর এদিকে এই মেয়েটি কিন্তু অস্বাভাবিক হলেও মেয়েটি কিন্তু সব বুঝতে পারত। ও তখন একদিন ঘর থেকে বেরিয়ে যায় সকালবেলা। সকালবেলা বেরিয়ে যায় এবং মেয়েটির মা তো পাগলের মতো ওকে খুঁজছে। মেয়েটির ভাই বোনেরা বলছে ঠিক আছে, ও চলে গেছে, বেরিয়ে গেছে, পালিয়ে গেছে, ভালো হয়েছে, ওকে খোঁজার কোনো দরকার নেই। আর মেয়েটির বাবাও তখন আর কি চাইছে, মুখে না বললেও চাইছে মেয়েটি যেন আর ফিরে না আসে। কিন্তু মেয়েটির মা তো খুব কান্নাকাটি করছে যে মেয়েটা কোথায় গেল কোথায় গেল। এবার এই কথা গ্রামে মুহূর্তের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে রটে গেল যে মেয়েটা ভোর ভোর কোথাও বেরিয়ে গেছে। এবার গ্রামের লোকেরা তো ভাবলে বাহ ভালোই হয়েছে, ওকে মানে ওদের পুরো ফ্যামিলিকেই গ্রাম থেকে ছাড়িয়ে দিতে মানে তাড়িয়ে দিতে চাইছিল, সেখান থেকে মেয়েটাই যদি বেরিয়ে চলে যায় নিজে থেকে সেটা তো খুব ভালো ব্যাপার। এবার হঠাৎ করেই সন্ধেবেলা, সেই দিনই সন্ধেবেলা মেয়েটা বাড়ি আসে এবং মেয়েটি কিছু টাকা ওর মা বাবার হাতে দেয়, বলে যে তোমরা ভাই বোনেদের জন্য কিছু খাবার কিনে আনো। মানে ঘরে ওদের তখন এক টুকরো ব্রেড বাটার পর্যন্ত নেই যে খাবে, এরকম ব্যাপার। তো ওর মা বলছে তুই কোথা থেকে টাকা পেলি? তখন বলছে যে আমি একটা জায়গার নাম বলে, যে জায়গাটা ওখান থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে। ও বলে আমি সেখানে গেছিলাম, সেখানে গিয়ে মানে ওখানে আর কি ডেইলি বেসিসে দৈনিক কাজের একটা কিছু ব্যাপার ছিল, যে ওখানে 3-4 ঘন্টা 5 ঘন্টা যে যেরকম কাজ করবে তার জন্য পয়সা পাবে। তো বলছে আমি ওখানে গিয়ে ওই কাজটা করে এসেছি, ওখানে একটা আর কি এরকম পাবলিক কাজ চলছিল। তো মেয়েটির মা খুব অবাক হয়ে যায়। তো বলছে তুই এত দূরে কি করে গেলি, এবং ওই যে সকালবেলাও গেছে আবারও সন্ধ্যেবেলা বাড়িও চলেছে, তার মাঝখানে আবার কাজও করেছে, অতটা ডিস্টেন্স তো কী করে কভার করলো? মেয়েটাকে যখন জিজ্ঞেস করা হয় ও কিন্তু মানে বলে যে আমি সেটা বলতে পারবো না। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে মেয়েটি আবার সন্ধ্যের পরে যখন নিজের বাড়িতে ফিরে আসে, সেটা যখন গ্রামের লোকেরা বুঝতে পারে যে মেয়েটা আবার ফিরে এসেছে, তারা কিন্তু আবার প্রচণ্ড মানে রেগে যায় যে মেয়েটা চলে গেছিলো, ওদের বেশ ভালো লাগছিল যে মেয়েটা গ্রাম ছেড়ে চলে গেছে। কিন্তু যখন জানতে পারলো যে মেয়েটা আবার গ্রামে ফিরে এসেছে, ওরা তখন ভাবলো যে না, এবার কিন্তু মানে ওদেরকে যেভাবেই হোক গ্রাম ছাড়া করতেই হবে, বা শুধু মেয়েটাকে হলেও করতে হবে। এবার পরের দিন গ্রামের বেশ কিছু লোকজন যায় এবং তারা তখন বলে যে তোমাদের এখানে থাকা চলবে না। এবার তখন মেয়েটির বাবা মা বলে যে আমি আমার এত মানে ওরা প্রায় 4 ভাই বোন ছিল, বলছে আমি আমার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব, আমাদের তো আর কোনো যাওয়ার জায়গা নেই, আর এই বাড়িটা তো আমার, এই জমিটুকু আমার, আমি কোথায় যাব? তখন ওরা বলে যে সেসব আমরা জানি না, যদি তোমরা যেতে না চাও তাহলে তোমরা মেয়েকে ছেড়ে দাও, মেয়েকে এখান থেকে গ্রাম থেকে আমরা বার করে দেবো, এই মেয়েকে তোমরা রাখতে পারবে না, যদি এই মেয়েকে রাখতে তাহলে কিন্তু তোমাদের সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এবার তো মেয়েটির বাবা ভাই বোন তারা বলছে যে ঠিক আছে, তাহলে আমরা আমার যে বড় মেয়ে একে আমরা মানে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছি, বা তোমরা গ্রাম থেকে ওকে বার করে দিলে বার করে দাও। এবং গ্রামের লোকেরা বলে যে তোমার এই যে বড় মেয়ে কিন্তু আর 5টা সাধারণ মেয়ের মতো মেয়ে নয়, ওর মধ্যে একটা কোনো অশুভ শক্তি দানা বেঁধেছে এবং ও তার প্রভাবে এগুলো করছে, ওকে দেখে মানে যে কেউ বলবে যে ও অস্বাভাবিক এবং ওর মধ্যে একটা কোনো খারাপ কিছু আছে।
এবং সবাই মিলে তখন দোষ দিতে থাকে যে গ্রামে একটা পুরো পরিবার মারা গেল, পুরো বাড়িটা এখন পুড়ে ছাই হয়ে গেল শুধুমাত্র তোমার মেয়ের জন্য। তো এটা নিয়ে প্রচুর ঝামেলা, অশান্তি। ওর মা কেঁদে কেঁদে সবার পায়ে ধরে প্রায় বলার চেষ্টা করে, কিন্তু মানে কেউই আর সেটা রাজি হয় না। এবং একটা সময়ে মেয়েটির বাবা মেয়েটির মাকে বলে যে তোমার যদি অসুবিধে থাকে তুমি তাহলে মেয়ের সাথে গ্রাম ছেড়ে চলে যাও, তো আমি কিন্তু আমার ছেলে মেয়ে বাকি ছেলে মেয়েদেরকে নিয়ে নিজে আমি কিন্তু এই বাড়িতেই থাকবো, ওকে আমি রাখবো না। এইবারে যেটা হলো, মেয়েটাকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছিল, মেয়েটি কিন্তু তখন কিছু বলছিল না, চুপচাপ ছিল। এবং মেয়েটির মা একমাত্র সেই ব্যক্তি ছিল যে লড়ছিল, যে চাইছিল মেয়েটি থাকুক। তো এরপরে মেয়েটির যে বাবা ছিল সে কি করে, মেয়েটির মাকে সহ মেয়েটিকে বার করে দিতে চায়। এবং মেয়েটি তখন মানে এতটাই অস্বাভাবিক হয়ে গেছিল, মেয়েটি কিন্তু মানে সোজাসাপটা কথা বলতে পারতো না বা বলতে চাইতো না। এবং ওর অবয়বটাই এমন হয়ে গেছে যেটা দেখে মানুষ ভয় পেত। এবার ও অনেকক্ষণ চুপচাপ ছিল, কিন্তু ও যখন দেখে যে সবাই ওর মাকে খারাপ কথা বলছে, ইভেন ওর বাবা এবং ওর ভাই বোনেরা চাইছে ওর মাও বেরিয়ে যাক, ওর মাকে জোর করে ওর সাথে মানে পাঠিয়ে দিচ্ছে, তখন না মেয়েটা হঠাৎ করে প্রচণ্ড রেগে যায়। এবং রেগে গিয়ে ও ওর বাবার মানে যে কাজকর্ম করছিল সেগুলোর প্রতিবাদ করতে থাকে। এবং ঠিক তার কিছুক্ষণের মধ্যেই মেয়েটা আবার অদ্ভুত একটা ভাষায়, যে ভাষাটা ওখানে দাঁড়িয়ে থাকা কেউই সেভাবে মানে বুঝতে পারছিল যে অ্যাকচুয়ালি ও কোন ভাষায় কথা বলছে। তো সবাই খুব অবাক হয়ে যায়। এবার যখন দেখছে যে মেয়েটির বাবাকে মানে মেয়েটির বাবা যখন ওর মাকে এবং মেয়েকে বার করতে পারলো না, তখন গ্রামের লোকজনের মধ্যে কয়েকজন এসে কি করে, ধরে বেঁধে একদম মেয়েটাকে এবং মেয়েটার মাকে ওই গ্রাম ছাড়া করার চেষ্টা করতে থাকে। এবং যখন ওদেরকে ওরকম করে হাত পা ধরে একদম বাইরে বার করে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে মেয়েটা অদ্ভুত রকমভাবে মানে তাকায়, মানে একদম কোটরের ভিতর থেকে চোখ গেলে বেরিয়ে আসছে এরকম টাইপের একটা মেয়েটা আর কি, এরকম একটা হয়। এবং মেয়েটার চোখের কোণা দিয়ে রীতিমতো রক্ত পড়তে থাকে। এই জিনিসটা দেখে গ্রামের লোকেরা আরও ভয় পেয়ে যায় এবং তারা বলে যে এই মেয়েকে তো বাড়িতে মানে এই গ্রামে তো রাখাই যাবে না। কোনো বাড়িতে যদি এই মেয়ে থাকে, সেই বাড়িতেও মানে প্রথমে ভাবা হয়েছিল যে একটা কোনো ফাঁকা বাড়িতে ওকে মেয়েটিকে রাখা হবে, কিন্তু সেটাও সম্ভব নয়। মানে গ্রাম বলছে যে একে রাখা যাবে না, এই মেয়েটা কার, এই মেয়েটা মধ্যে কিছু একটা এমন আছে যে মেয়েটা আর কি অস্বাভাবিক পুরো। এরপরে যারা ওর এবং ওর মায়ের হাত পা ধরে ওদেরকে বের করে দিতে চাইছিল, তাদের না অস্বাভাবিকভাবে ও মানে তেড়ে যায়। এবং তারপরে ওই মুহূর্তেই যারা ওদেরকে ধরে বার করছিল তাদের না রীতিমতো বমি শুরু হয় এবং বমির সাথে সাথে রক্ত পড়তে থাকে। এই জিনিস দেখে বাকি লোকেদের মধ্যে এত একটা ভয় ভীতি সৃষ্টি হয়, তারা দৌড়ে যে যার মতো ঘরে চলে যায় নিজেদের। এবং ওইখানে ওই অবস্থাতে ও আর ওর মা পড়ে থাকে। এদিকে তো ওর বাবা ওদেরকে ঘরে রাখবে না, সেই মানে একটা বিশাল বাজে অবস্থা। যাই হোক, তো যারা এরকম রক্তবমির মতো যাদের হলো, তারা 2-3 দিনের ভিতরে সুস্থ হয়ে গেল এবং তারা সবাই মিলে ঠিক করলো যে এমন কাউকে আনবে যে ও মেয়েটিকে দেখবে এবং নয় মেয়েটিকে এখান থেকে সে ভালোভাবে গ্রাম ছাড়া করে গ্রাম থেকে বের করে দিতে পারবে, আদারওয়াইজ মেয়েটার মধ্যে যে অস্বাভাবিক ব্যাপারটা রয়েছে, মেয়েটার মধ্যে যে কার্সড ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটাকে বা যে দুষ্টু আত্মার যে প্রভাব মেয়েটির উপর রয়েছে সেটা থেকে মেয়েটাকে মুক্ত করবে। এবার সেই রকম লোকের খোঁজ চললো। তো তারা একজন আর কি বলা যেতে পারে চার্চেরই কোনো একজন ফাদারকে নিয়ে এলো। তো সেই চার্চের ফাদার যখন এলো, তো সে এসে দেখে টেকে বলছে যে এই মেয়েটি একেবারেই স্বাভাবিক নয়, অবশ্যই আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। এবং তার মতে মেয়েটির মধ্যে এমন একটা প্রবল শক্তিশালী আত্মা নাকি মেয়েটির মধ্যে ছিল যে মেয়েটিকে দিয়ে তার কোনো বিশেষ কাজ করাতে চাইছে। এবং উনি এটাও বলে যে এই মেয়েটি আর 5টা সাধারণ মেয়ের মতোই ছোট থেকে বড় হয়েছে, সে কিন্তু কীভাবে যে মেয়েটির শরীরে বা মেয়েটির মধ্যে এই আত্মা প্রভাব খাটালো বা কেনই বা প্রভাব খাটালো সেটা কিন্তু বুঝতে পারে না। যাই হোক, তো এবারে ওরা বলছে যে তাহলে আপনি কিছু একটা করুন, নয় এই মেয়েটিকে গ্রাম ছাড়া করুন, না হলে এই মেয়েটিকে একদম আপনি আর 5টা সাধারণ মেয়ের মতো সুস্থ করে তুলুন। কিন্তু সেই যে ফাদার এসেছিল, তো তিনি বললেন যে এই শক্তিটা এতটাই প্রবল শক্তি, আমি এই শক্তি মানে বিরুদ্ধে আমি কিছু যদি করতে যাই সেটা হয়তো ফলপ্রসূ নাও হতে পারে।
কিন্তু ওনাকে সবাই গ্রামের আর কি সমস্ত লোকজনরা বলেন না আপনাকে কিছু একটা করতেই হবে। তো উনি তখন বলেন যে ঠিক আছে। তো ওদের গ্রামের ওখানে একটা ওরকম বিশাল বড় জলের আর কি বা কিছু একটা ছিল, একটা টাওয়ার মতো ছিল, যেটা আর কি ইট দিয়ে পাথর দিয়ে তৈরি করা, সেটা প্রায় ওরকম 30-35 ফুট হবে। উনি বললেন যে এমন একটা জায়গায় কাজটা করতে হবে যেটা মাটির সাথে সরাসরি মানে আর কি মাটির উপরে বা কোনো ঘরের ভিতরেই কাজটা করা যাবে না, বাইরে বা ঘরের ভিতরে কাজটা করা যাবে না। এমন কোনো একটা স্থানে করতে হবে যেই জায়গাটা মাটি থেকে যার বেশ উচ্চতা রয়েছে এবং আকাশের কাছাকাছি, মানে একটু মানে শূন্যে একটু হলে ভালো হয়। এবার শূন্যে তো আর ওইভাবে কাজ করা সম্ভব নয়। তো সমস্ত জায়গাটা গ্রামটা দেখে টেকে উনি বলেন যে এইটার উপর একটা গম্বুজ মতো ছিল, ওপরে একটা ঘর মতো ছিল, তো সেইখানে কাজটা করা হবে, মানে ওর উপরে এক্সোসিজম করা হবে, তো সেটা ওপরে করা হবে। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে মেয়েটিকে নিয়ে সকালবেলা, পরের দিন সকালবেলা ওই গম্বুজের উপরে ওঠার কথা। তো তার আগে যে ফাদার ছিল সেই ফাদার মানে নিজে আর কি ওপরে যাবেন, সেখানে উনি কিছু জিনিসপত্র দিয়ে এক্সোসিজম করার মানে সমস্ত সাজ সরঞ্জাম দিয়ে উনি ওয়েট করবেন আর মেয়েটিকে তারপরে ওপরে ওঠানো হবে। এবার তো মেয়েটির যে ভাই বোন, মেয়েটির বাবা বলছে যে মানে সে যাই করুন না কেন, ও যদি ঠিক নাও হয় ওকে আমরা ঘরে রাখতে চাই না। মানে মেয়েটির বাবা আর কি নিজের দায় দায়িত্ব বহু আগেই ঝেড়ে ফেলতে চেয়েছিল, তো তখন সে আর কি আরও জোরালো করে বলছে। তো পরের দিন সকালবেলা মেয়েটিকে আর কি রেডি করে মেয়েটির মা বলছে যে, আর মানে মেয়েটি তো যেতে চাইছিল না, তো মেয়েটির মা বোঝায় যে উনি ভেবেছেন যে ওনার মেয়ের ভালো হবে এতে, তো মেয়েটিকে রাজি করায়। তো ওরকম একটা গম্বুজের মতো যে বিশাল উঁচু, তো সেইখানে ওরকমভাবে উনি উঠে যান। তো উনি আগে গেছিলেন সেই ফাদার। অদ্ভুতভাবে মানে সবাই যখন ওইটার সামনে চলে এসেছে, মেয়েটিকেও নিয়ে আসা হয়েছে, মেয়েটি পুরো স্থির, মানে ওর চোখের পাতা পড়ছে না, ওর শরীর মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে, মানে ও স্থিরভাবে তাকিয়ে দেখছে। এবার মেয়েটাকে পাশ দিয়ে একটা লম্বা সিঁড়ি মতো ছিল আগে, তো সেটা দিয়ে মেয়েটিকে ওঠানো হবে। এবার সবাই দেখতে পায় যে উনি ওরকম ওই গম্বুজটার উপরের যে ঘরটা রয়েছে সেই ঘরের একদম কার্নিশের কাছে এসেছেন এবং কোনোখানে কিছু নেই। ওই ফাদার ওপর থেকেই বলেন যে মানে উনি আর কি কারোর উদ্দেশ্যে বলেন আই এম ভেরি সরি বলে সে আর কি একটা তার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা প্রণাম জানায় এবং হঠাৎ করে কোনোখানে কিছু নেই, সে কিন্তু ওপর থেকে ঝাঁপ দেয়। এবার হঠাৎ করে অত উঁচু গম্বুজের উপরের ওই ঘরটা থেকে ওইভাবে নিচে ঝাঁপ দেওয়ার ঘটনায় আশেপাশে যারা ছিল প্রত্যেকে খুব হতচকিত হয়ে যায় যে ব্যাপারটা হলোটা কি, আর কেনই বা এটা হলো। চোখের সামনে একটা এরকম বীভৎস ঘটনা দেখে ওখানে আশেপাশে লোকেদের মধ্যে একটা মানে চরম ভয়ে একটা ভীতি সৃষ্টি হলো। তারপর যে যেদিকে পারলো ছুটে পালিয়ে চলে গেল। এবারে গ্রামের যে লোকজন ছিল তারা এই ঘটনায় ভীষণ রকমভাবে ভীত হয়ে পড়ে এবং তারা তখন সবাই মিলে ঠিক করে যে ওই মেয়েটিকে ওই যে গম্বুজ রয়েছে সেই গম্বুজের উপরের যে ঘর রয়েছে সেখানে মেয়েটিকে রাখা হবে। এবং যেহেতু ওই গম্বুজ যে জায়গাটা সেটা গ্রাম থেকে বেশ কিছুটা আর কি আউটস্কার্টে, ফলে ও যদি ওখানে থাকে তাহলে ওর সাথে কারোর কোনো দেখা সাক্ষাৎ হবে না, বা ওর যে দৃষ্টি বা ওকে দেখে যে সবাই ভয় পাচ্ছে বা ওর কোপে কেউ পড়বে না। তো এই কথা চিন্তা করে মেয়েটির বাড়িতে এই বিষয়টা জানায়। তো মেয়েটির মা তো কিছুতেই মেয়েটিকে ছাড়বে না, তো বললো যে না কিছু করার নেই। আর মেয়েটির বাবা বললো আপনারা যা ভালো বোঝেন করুন, আমি শান্তিতে আমার বাকি ছেলেমেয়েদের নিয়ে থাকতে চাই। এবং মেয়েটির মা তখন বলে যে আমি ওর সাথে থাকবো। তো বলে যে না, ওকে ওকে একাই রাখতে হবে, ওর সাথে আপনার থাকা চলবে না। বলে যে ঠিক আছে তুমি তো মা, তোমার যখন এত ইচ্ছে তুমি ওকে মাঝে মধ্যে গিয়ে ওখানে দেখে আসতে পারো, কিন্তু মেয়েকে ওখানে একাই থাকতে হবে। তো উনি প্রচুর কান্নাকাটি করে কিন্তু তাতে কিছুই হয় না। তো সবাই আশ্বাস দেয় যে ওর ওর যে খাওয়া দাওয়া যা লাগে আর কি সেসব সমস্ত কিছু ওকে প্রোভাইড করা হবে। তো ওকে তারপরে ওরকম করে মানে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে ওকে ওই গম্বুজের উপরে যে ঘর ছিল সেই ঘরে ওকে একা আটকে রাখা হয়। ওর খাবার দাবার একবার করে দিয়ে আসা হতো। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যেদিন ওকে ওরকম করে গম্বুজের উপরে রেখে দেওয়া হয় সেই দিনই নাকি গ্রামের প্রায় প্রত্যেকটা ঘরে, মানে শুধুমাত্র মেয়েটির নিজের পরিবার ছাড়া বাকি প্রত্যেকটা ঘরের প্রত্যেকের মানে প্রচণ্ড রকমভাবে শরীর খারাপ হয়ে পড়ে।
মানে এক একজনের পরিবারে এক এক রকম শরীর খারাপ হয়, কিন্তু প্রত্যেক ঘরেই ঘরেই আর কি প্রচণ্ড আর কি খারাপ অবস্থা। এবং সবাই এটা বুঝতে পারে যে এই সমস্ত যা যা হচ্ছে সব কিছু ওই মেয়েটার জন্যই হচ্ছে। এবং হঠাৎ করে ওই ফাদার যিনি ছিলেন তার এরকম একটা ঘটনা চোখের সামনে এরকমভাবে তার চলে যাওয়াটা কেউ না মানতে পারছে না। এবার মেয়েটাকে যে কি করবে কি না করবে সেটাও ওরা ঠিকভাবে স্থির করতে পারছে না। এদিকে মেয়েটাকে ওখানে ওইভাবে রাখা হয়েছিল এবং বাইরে থেকে অবশ্যই দরজা বন্ধ করে দেয়া হতো এবং ওকে একবার করে দিনে খাবার, জল, আর ওর যদি শীতের সময় ছিল তো ওকে একটা করে কম্বল সব কিছু আর কি দেয়া হতো, যাতে ওর বেঁচে থাকার জন্য যেটুকু আর কি দরকার সেটুকু মেয়েটাকে দেয়া হতো। এবার আস্তে আস্তে দেখা গেল যে মেয়েটা আরও যেন অস্বাভাবিক হয়ে গেল। মানে ওই গম্বুজের থেকে ওপরে, মানে প্রায় 30 ফুট উঁচু একটা গম্বুজ, তার উপরে একটা ঘর, ওরকম টাওয়ার মতো। তো সেখান থেকে ও মানে রাতের বেলা চিৎকার করতো এবং সেই চিৎকার যেন বহু দূর থেকে, বহু বহু কিলোমিটার দূর থেকেও যেন সবাই ঘরের ভিতরে সেই চিৎকার শুনতে পেত। এবং সবার এত ভয় লাগতো যে মানে রাতের বেলাটা সবাই যেন ভয় কাঁটা দিয়ে থাকতো এবং ওই গম্বুজের আশপাশ দিয়ে রাতের বেলা কিন্তু কেউ যাতায়াত করতো না। তো এই রকম বিষয় যখন আস্তে 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 ঘটতে থাকে তখন কিন্তু গ্রামের মানুষেরা মানে কয়েকজন মিলে ঠিক করে যে মেয়েটাকে খাবার দেয়া বন্ধ করে দেবে এবং সেটাও মেয়েটির বাড়িতে জানাবে না। এবার মেয়েটির মা মাঝে মধ্যে গিয়ে দেখা সাক্ষাৎ করতো। তো মানে ওরা তখন সবাই মিলে ঠিক করলো যে মেয়েটির মাকে বলা হবে যে ওর ভিতরে যে জিনিসটা রয়েছে সেটাকে তাড়ানোর জন্য অন্য কোনো ফাদারকে ওরা ডাকবে এবং সে কদিন ওর সাথে দেখা করা যাবে না। তো এরকম একটা কিছু ওরা নিজেদের মধ্যে ঠিক করে ওরা কিন্তু মেয়েটির মাকে জানায় যে আপনি আর আপনার মেয়ের সাথে 1 মাস আর দেখা করতে পারবেন না এবং ওকে ভালো করার জন্য আমরা একজন ফাদারকে ডেকেছি, সে এসে প্রত্যেকদিন এক্সোরসিজম করে যাবে ওর উপরে। এবার মেয়েটির মা খুবই সাদাসিধে ছিলেন, তো তিনি ভাবলেন যে তার মেয়ে তো সুস্থ হয়ে যাবে। এবার মেয়ে সুস্থ হতে যদি উনি 1 মাস মেয়ের সাথে দেখা করতে না পারেন তাহলে সেটা খুব একটা বড় বিষয় নয়। তো উনি বললেন ঠিক আছে, আমি মেয়ের সাথে না হয় 1 মাস দেখা করব না, কিন্তু তাতে যদি আমার মেয়ে সুস্থ হয়ে যায়, ফাদার যদি দয়া করে আমার মেয়েকে সুস্থ করে দিতে পারে তাহলে খুব ভালো হয়। আর এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে মেয়েটা আস্তে আস্তে আরও অস্বাভাবিক হতে শুরু করলো। এইবারে গ্রামের কয়েকজন তখন নিজেদের মধ্যে ঠিক করে যে মেয়েটিকে এবার যখন কোনোভাবেই কিছু করা যাচ্ছে না, মেয়েটি আস্তে আস্তে খুব ভয়ঙ্কর হয়ে উঠছে এবং মেয়েটি কী করতো শেষের দিকে যে ওকে হয়তো খাবার ঠাবার কিছু দিতে এসেছে, তো সেও খাবারটাও হয়তো একটু খেত এবং কেউ যদি ওকে কোনো খারাপ কথা বলতো ওর সামনে বা ওকে যদি কিছু বলতো, ও না পুরো মানে মনে হতো যেন ও মুখ দিয়ে একটা কিছু বললো কিন্তু সেটা কী বললো কেউ শুনতে পেতো না। কিন্তু হঠাৎ করে দেখা যেত যে বললো তার হাতে প্রচণ্ড জোরে আঘাত লাগলো বা পায়ে প্রচণ্ড জোরে ব্যথা শুরু হলো, এইরকম। এবং এই জিনিসগুলো যখন আস্তে আস্তে হতে থাকে তত বেশি কিন্তু মেয়েটির উপরে বাকিদের রাগ আরও বাড়তে থাকে। তোরা তখন ঠিক করে যে ওকে ঠিক করার জন্য কোনো ফাদারকে আনা হবে না, যেটা করা হবে সেটা হচ্ছে যে ওকে যে খাবার জল যে দেয়া হতো প্রত্যেক দিন সেটা দেয়া বন্ধ করে দেওয়া হবে। এবার যদি কাউকে খাবার জল এগুলো যদি না দেয়া হয় তাহলে সেই মানুষটার পক্ষে বেশি দিন বেঁচে থাকা সম্ভব নয়, সেটা সবাই আমরা জানি। তো ওরা সেটা ভাবলো যে ওর খাবার এবং জলটা বন্ধ করে দেবে এবং ওই অত উঁচু গম্বুজের যে একটা মই সিঁড়ি মতো ছিল সেটাকেও ওখান থেকে সরিয়ে দেওয়া হবে। এবার ভিতর থেকে ওকে ভিতরেও রয়েছে, দরজা বাইরে থেকে বন্ধ, এবং যদি সিঁড়িটাকেও সরিয়ে নেওয়া হয় তাহলে মেয়েটা যদি খিদের জ্বালায় বা তৃষ্ণায় যদি মেয়েটা বাইরে নিচে নেমে আসতে চায় গ্রামে, তো সেটাও আসতে পারবে না। তো এরা কয়েকজন মিলে বিষয়টা ঠিক করে এবং তারা সেটা শুরু করে দিল, ওকে খাবার দেয়া জল দেয়া বন্ধ করে দিল এবং ওই সিঁড়িটা ওখান থেকে সরিয়ে দিল। এদিকে মেয়েটির মাকে বলা হলো যে ওকে ফাদার ডেকে ওকে যাতে আর 5টা সাধারণ মেয়ের মতো যাতে ও জীবনটা কাটাতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। তো মেয়েটির মা সেটাই আর কি বুঝলো যে সেটাই ঠিক। এবার যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে সবাই ভাবলো যে 2 দিন যদি মেয়েটাকে এভাবে রাখা যায়, 3 দিনের দিন গেলে হয়তো দেখা যাবে মেয়েটার আর প্রাণ নেই। তো 2 দিন 3 দিন পরে ওরা ওদের মধ্যেই আর কি 2-3 জন ভাবলো যে গিয়ে দেখা যাক কী অবস্থা। তো ওরা গেছে, গিয়ে দেখছে মেয়েটাকে যেরকম 3 দিন আগে দেখেছিল ঠিক সেরকমই মেয়েটা রয়েছে এবং ওর নখ ফোক বড় হয়ে গিয়ে মানে একটা ভয়ঙ্কর একটা ওর মধ্যে ব্যাপার চলে এসেছে
এবং মেয়েটাকে যখন বলছে যে ওরা আর কি নিজেদের ভাষায় জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি জল খাওনি, খাবার খাও, তুমি কি করে বেঁচে আছো, তখন নাকি মেয়েটা খুব দাঁত খিচিয়ে একটা অদ্ভুত রকমের হাসি দেয় এবং হাসি দিয়ে মেয়েটা একটা অদ্ভুত কণ্ঠে, যেটা মেয়েটি নিজের ভয়েসও নয়, অদ্ভুত কণ্ঠে বলে যে তোমরা কি করছো আমি সেটা সব জানি, এবং তোমরা যে আমার মাকে বোকা বানাচ্ছ সেটাও আমি জানি, তোমাদের যা করার তোমরা করে নাও, দেখো কিছু করতে পারো কিনা। এই বলে মেয়েটা নাকি চোখটাকে একটুখানি ছোট করে একটু মানে একটা কীরকম এক্সপ্রেশন দেয়, এবং সঙ্গে সঙ্গে যে তিনজন ওখানে গেছিল সেই তিনজনেরই প্রবলভাবে কিন্তু বুকে ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, তো কোনো রকমের ওখান থেকে নেমে আসে, নেমে এসে ওরা সবাই অবাক হয়ে যায় যে ব্যাপারটা হলোটা কি। তো তারপরে ওরা নিজেদের মধ্যে আরও আলোচনা করে, তারপরে ভাবে যে ঠিক আছে, এটা তো সবে 3 দিন হয়েছে, হয়তো মেয়েটা কোনোভাবে 3টে দিন কাটিয়ে দিয়েছে। তো ওরা কি করলো, ওরা জালনাগুলো যেগুলো ছিল ভেবেছে হয়তো যেহেতু ঠান্ডা জায়গা ছিল তো সেখানে সকালবেলা হয়তো শিশির পড়ছে, শিশিরের জল হয়তো কোনোভাবে খেয়েছে, তো ওরা ভাবলো যে জালনাগুলোকেও ভালো করে আমরা বন্ধ করে দিই, যাতে জালনা দিয়েও হাত বাড়িয়ে একটু জল না পেতে পারে। তো সেইটা করে দেয় এবং ওরা ভাবলো যে ওকে আরও 4-5 দিন এভাবে আমরা রেখে দিই। এবারে 4-5 দিন ওরা রাখবে এরকম প্ল্যান করেছে। তো ঠিক এই ঘটনা 2 দিন পরেকার ব্যাপার, মানে রাতের বেলা প্রচণ্ড ঠান্ডার সময়। তো যে লোক আর কি এই কাজগুলো করেছে, তো স্পেসিফিক্যালি সেই লোকগুলোর বাড়ির সামনে হঠাৎ করেই রাতের বেলা একটা অদ্ভুত রকমের আওয়াজ পাওয়া তাদের শুরু হয়। এবার গ্রামে সবাই সবাইকে মোটামুটি চেনে, আর অত রাতের বেলা কেউ কারোর বাড়ির বাইরে কী বা করবে। তো যখন একটা বাড়িতে আর কি যখন দেখছে যে বাইরে থেকে একটা কিছু আওয়াজ আছে, খুব অদ্ভুত টাইপের একটা আওয়াজ, তো স্বাভাবিকভাবেই সে বাড়ির বাইরে বেরিয়েছে রাতের বেলা, এবং সে যেটা দেখে যে ঠিক তার বাড়ির উল্টো দিকে ওই মেয়েটি দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে থেকে প্রচণ্ড কর্কশ দৃষ্টিতে, মানে প্রচণ্ড রাগ, মানে প্রচণ্ড আর কি, মানে সামনে পেলে হয়তো সে তাকে মেরে দেবে এরকম একটা বিষয়, তো প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং এটা দেখে না মানে উনি পুরো অবাক হয়ে যায় এবং ওনার খুব ভয়ও লাগে যে এটা কি হলো, মেয়েটা এত উঁচু থেকে কি করে মেয়েটা নিচে নামলো, কারণ ওইভাবে তো নামা সম্ভব না, কারণ সিঁড়িটা সরিয়ে দেওয়া আসা হয়েছে। আর ওখান থেকে ঝাঁপ দিয়ে, মানে কোনো মানুষ যদি ঝাঁপ দিয়ে লাফিয়ে আসার চেষ্টা করে তার পক্ষে, মানে সে যদি মারা নাও যায় অ্যাটলিস্ট তার হাত পা ভেঙে যাবে। তো সে অবস্থায় মেয়েটা নিজের হাত পা ভাবে দাঁড়িয়ে রয়েছে, এটা কি করে সম্ভব। তো উনি ভয়ে দরজা বন্ধ করে না, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তখন তো ফোন ছিল না, মোবাইল ছিল না, ফলে কাউকে জানাতেও পারছে না। এবারে এই সেম জিনিস কিন্তু 3-4 জন দেখে ওই গ্রামেরই, এবং সেই 3-4 জনই দেখে যারা এই পুরো পরিকল্পনাটা করেছিল। এবার ঘটনা হচ্ছে যে মেয়েটা বেরোলো কী করে। তো সবাই মিলে তখন পরের দিন যখন একে অপরকে বলছে কথাটা, তখন বললো যে ঠিক আছে তাহলে মেয়েটাকে গিয়ে দেখি মেয়েটা আছে কিনা, ও হয়তো ওখান থেকে পালিয়েছে কোনোভাবে। তো ওরা গিয়ে দেখছে মেয়েটা দিব্যি ওইখানে বসে রয়েছে। এবার মেয়েটাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি নেমেছে, তুমি কি করে নেমেছে, তোমাকে আমরা দেখেছি কিন্তু তুমি আমাদের চোখে ধুলো দিতে পারবে না, তুমি সত্যি কথা বলো তুমি কি করে নেমেছিলে। মেয়েটা কিছুই বলে না, এবং মেয়েটা তখন বলে যে আজ থেকে ঠিক 2 মাস পরে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে ভয়ঙ্কর রকমের একটা, মানে প্রত্যেকটা বাড়ির মানুষের ভয়ঙ্কর রকমের একটা অসুখ হবে, এবং সেই অসুখটা যখন হবে তখন কিন্তু মানে ও নাকি 3টে ওয়ার্ড বলেছিল, সেই 3টে ওয়ার্ড অ্যাকচুয়ালি সেটা মানে ওদের জার্মান ভাষাতেও সেটা এক্সিস্ট করে না, বা ফ্রেঞ্চেও এক্সিস্ট করে না, কিন্তু 3টে ওয়ার্ডও বলেছিল, খুব অদ্ভুত ঘটমটো ওয়ার্ড। বলছে এই 3টে ওয়ার্ড কিন্তু তোমরা মানে রাতের বেলা উচ্চারণ করবে, তবেই কিন্তু তোমরা সেখান থেকে মুক্তি পাবে, এরকম একটা কথা বলে। তো এবার তখন ওরা ভাবছে যে মাথা তো পুরোপুরিই গেছে। তখন ওরা ভাবলো যে ঠিক আছে মেয়েটার এবার হাত পা বেঁধে দিই, নিশ্চয়ই ও এখান থেকে কোথাও না কোথাও যাচ্ছে, ওর হাত পাটা যদি আমরা ভালো করে কষে বেঁধে দিতে পারি তাহলে মেয়েটা বেরোতে পারবে না। এবার এরকম হাত পা বেঁধে ওরা চলে এসেছে। এবার চলে আসার পরে এদিকে মেয়েটির মা এদেরকে জিজ্ঞেস করছে যে মেয়েটির কতদূর কাজ চলছে, মেয়েটি ভালো হচ্ছে কিনা, ও খাচ্ছে কিনা। তো এরা সবসময় ওর মাকে মিথ্যে কথা বলে দিত যে হ্যাঁ হ্যাঁ খাচ্ছে, সব ঠিক আছে, এরকম বলতো। যাই হোক, তো এভাবে বেশ কিছুদিন কেটে যায়, এবং তারপরে ওরা তো একদম নিশ্চিত যে কদিন হয়ে গেছে মেয়েটা তো নিঘাত আর কি, মানে না মানে জল খাবার না খেয়ে একটা মানুষ কতদিন থাকতে পারে, তার মধ্যে ওর হাত পা বেঁধে দেওয়া হয়েছে। ও নিশ্চয়ই কোনোভাবে, ওরা ভেবেছিল যে হয়তো কোনোভাবে নেমে গেছিলো,
তো সেটাও এবার এক্ষেত্রে সম্ভব নয়। তো ওরা যখন ওপরে যায় ওই গম্বুজের উপরে সেই ঘরে গিয়ে যেটা ওরা দেখে, ওরা না মানে হতভম্ব হয়ে যায়। ও দেখছে মানে ওরা দেখে নাকি ওই মেয়েটা মতোই, মানে মেয়েটা তো রয়েছেই, মানে ঠিক মেয়েটার একটা ক্লোন যেন ঠিক আর একটা মেয়ে ঠিক ওরই মতো দেখতে, ওরই মতো চোখ নাক মুখ ঠিক একইভাবে বসে রয়েছে। মানে একই মেয়ে যেন 1 থেকে 2 হয়ে গেছে। মানে ভাবুন এটা কি কখনো সম্ভব? 1 থেকে দেখি 2 হয়ে গেছে এবং দুজনেই ওদের দেখে, যারা আর কি ঢুকেছে তাদের দেখে হাসছে এবং বলছে যে তোমরা এটুকুই করতে পারলে, আর কিছু করতে পারলে না? তোমরা দেখো আরো যদি কিছু করতে পারো চালিয়ে যাও, এরকম করে শুধু বলে। এবং ওখানে যারা ছিল, মানে যারা গেছিল আর কি 3 জন, তারা ওই দৃশ্য দেখে, মানে একই মেয়ে দুটো দেখে ওরা ওখান থেকে মানে ওদের হাত পা পুরো কাঁপতে থাকে, হাত পা কাঁপতে থাকে। কোনো রকমে দরজাটা বাইরে থেকে দিয়ে ওরা ওখান থেকে পালিয়ে যাকে বলে চলে আসে এবং যথারীতি সিঁড়ি টিড়িও সরিয়ে দিয়েছে। এবার তো ওরা গ্রামের মধ্যে বলছে যে এই মেয়ে নিশ্চয়ই মানে একদম খুব বড়সড় কোনো একটা কিছু মেয়েটার সাথে ঘটেছে এবং যে শক্তি মেয়েটিকে গ্রাস করেছে সেটা একেবারে মানে খুব পাওয়ারফুল কোনো শক্তি। তো এদিকে যেটা হলো, মেয়েটির মা তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ, তো সে খুব অসুস্থ হয়ে পড়লো। আর এমনিতেই ওদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে মেয়েটির মায়ের কোনো চিকিৎসার ওর বাবাও করাতে পারেনি। মেয়েটির মা খুবই মানে মেয়েটির জন্য দুঃখ কষ্টে শরীর খারাপ হয়ে যায়। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে মানে সবাই মিলে ভাবলো যে মেয়েটিকে রাতের অন্ধকারে নামিয়ে ওখান থেকে, মানে বিশেষ কেউ জানবে না, মেয়েটিকে অন্য কোথাও ছেড়ে আসা হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তখন মেয়েটার এমন রূপ সবাই দেখেছে না, মানে এইটাও যে করা যেতে পারে বা করলে যে এর কি ফল হতে পারে সেটা ভেবে ওরা সবাই ভয় পাচ্ছে যে কি করবে মেয়েটাকে। আর যারা যারা মেয়েটিকে বাজে কথা বলছে বা যে লোকেরা বাজে কথা বলছে ঠিক সেই লোকগুলোরই কিন্তু বেছে বেছে খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু সবাই লক্ষ্য করতে থাকে। তো এবারে কি করবে? তো তখন ওরা সবাই মিলে ঠিক করলো যে যাই হোক যেভাবেই হোক মেয়েটাকে গ্রাম ছাড়া করতেই হবে। তো এরকম চিন্তা করে পরের দিন সকালবেলা ওরা যায় এবং গিয়ে দেখছে ওপরটা ফাঁকা, মানে সিঁড়ি নেই কিন্তু, আর অত উঁচু ওখান থেকে, আমি তো বললাম ওখান থেকে কারো পক্ষে ঝাঁপ দিয়ে বা লাফিয়ে আসা সম্ভব নয়, আর যদি কেউ আসেও তার কিন্তু হাত পা ভাঙা শিরোধার্য। আর ওখানে কোনো দড়ি জাতীয় কিছুই নেই যেটা বেয়েও নিচে নামতে পারে। এবং অদ্ভুতভাবে মেয়েটি যেদিন থেকে ওই গম্বুজের উপরের ওই ঘর থেকে নিখোঁজ হলো, অদ্ভুতভাবে কিন্তু ওর মা যিনি শয্যাশায়ী ছিলেন তাকেও মানে তিনিও কিন্তু নিখোঁজ হয়ে গেলেন, তাকেও কোথাও খুঁজে পাওয়া গেল না। এবারে মেয়েটির বাবাও খোঁজ খবর করলো যে কোথাও গেছে কিনা, যেখানে ওর মা কাজ করতো সেখানে গিয়ে খোঁজ নেওয়া হলো। উনি বলছে না উনি তো আসেনি, কেন আসবে, আমরা তো কাছ থেকে ওনাকে অনেকদিন আগে ওনাকে সরিয়ে দিচ্ছি। কিন্তু সেই মা মেয়ে যে কোথায় গেল, সেই মা মেয়েকে কিন্তু আর খুঁজে পাওয়া গেল না। বহু জায়গায় খোঁজ খবর করা হলো কিন্তু সেই মাকে আর মা আর মেয়ে দুজনের কাউকেই আর খুঁজে পাওয়া গেল না। তারা যে কোথায় গেছিল কি হলো কেউ জানে না। যাই হোক, তো গ্রামের প্রত্যেকের মনেই না এটা নিয়ে একটা বিশাল ভীতি ছিল। সবাই ভাবছে যে ব্যাপারটা হলোটা কি, এবং হঠাৎ করে এই মেয়েটার শরীরের মধ্যে একটা এরকম অস্বাভাবিক, মেয়েটা তো ছোটবেলা থেকে ওই গ্রামেই বড় হয়েছে, ফলে ওকে সবাই ছোট থেকে দেখেছে। ছোট থেকে কিন্তু মেয়েটা একদম স্বাভাবিক ছিল। সেই স্বাভাবিক মেয়েটি কখন কিভাবে অস্বাভাবিক হয়ে গেল সেটা কিন্তু বাড়ির কেউই বুঝতে পারল না। যাই হোক, তো এরপরে আস্তে আস্তে সবাই একটু স্বাভাবিক হচ্ছে। কিন্তু এই ঘটনার ঠিক 2 মাসের মধ্যে মানে ঘরে ঘরে সবার শরীর খারাপ হওয়া শুরু হলো। একমাত্র ওর নিজের বাড়িতে মানে ওই বাড়িতে তো ওর বাবা ওর ভাই বোনেরা থাকতো, সেই বাড়ির লোকগুলো বাদ দিয়ে গ্রামের প্রত্যেকটা বাড়িতে সবার কিন্তু মারাত্মক রকমভাবে শরীর খারাপ হলো। ইভেন যারা মানে ওই গ্রামে যারা সেই সময়কার অভিজাত ছিল তাদেরও ঘরে সবার শরীর খারাপ। এবার যাদের পয়সা আছে তারা ডাক্তারের কাছে দেখাতে গেছে এবং সেখানে গিয়ে যখন ডাক্তার দেখায় তো ডাক্তার দেখছে যে সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে, কিন্তু কেন যে মানুষগুলো শরীর খারাপ হচ্ছে সেটা কিন্তু কিছু বুঝতে পারছে না। এবারে ওই সময় ওই যে 3 জন ছিল সেই 3 জন যে গেছিল, যেদিন আর কি ওই মেয়েটি বলে 3টে ওয়ার্ড বলেছিল যে এই ওয়ার্ড 3টে মনে রাখতে, তো তখন ওদের সেই কথাটা মনে পড়ে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে যে ওয়ার্ড 3টে বলেছিল ওরা তো মেয়েটাকে
সিরিয়াসলি নিত না। তো মেয়েটা যে ওই ওয়ার্ড 3টে বলে, আর যেহেতু ওই ওয়ার্ডগুলো ওদের ভাষাতেও এক্সিস্টই করে না, নেই আর কি, তো ওরা ভুলে গেছে আর কি। মানে দুজন তো পুরোপুরি ভুলে গেছে, আর আরেকজনের একটু একটু মনে আছে কিন্তু এক্স্যাক্ট মনে নেই। এবার ওরা কি করেছে, বারবার খাতায় লিখছে যে কি বলেছে, এবং সেটা ওরা বলছে, কিন্তু ওরা বুঝতে পারছে যে এটা ওরা ঠিক লিখছে না। মানে ও যে বলেছিল সেটা এ ভুলেই গেছে, আর দুজন পুরোপুরি ভুলে গেছে, আর একজনের মানে মোটামুটি আর কি মনে আছে, কিন্তু সেটাও এক্স্যাক্ট নয়। তো এরকম করে বারবার বারবার লিখতে 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 ওরা আসলটা মনে পড়েছে। এবং অদ্ভুতভাবে টানা 12 দিন ওই গ্রামের মানুষেরা মানে প্রচণ্ড রকমভাবে অসুস্থ ছিল। ইভেন দুজন এত বেশি অসুস্থ হয়ে যায় যে দুজন মারাও যায়। তো তারপরে ওই ওয়ার্ড 3টে যখন ওরা বুঝতে পারে যে হ্যাঁ এই 3টে ওয়ার্ডইও বলেছিল, এই 3টে শব্দও বলেছিল, কিন্তু সেই শব্দটা আদৌ কী শব্দ সেটা কিন্তু ওরা কেউ জানতো না। তো ওই 3টে শব্দ ওরা যখন বলে, সত্যি সত্যি ওই 3টে শব্দ উচ্চারণ করেই ও কিন্তু ওদের প্রত্যেকের শরীর ঠিক হয়। এবং যে শরীর খারাপটা ডাক্তার দেখেও ঠিক হচ্ছিল সেটা কিন্তু শুধুমাত্র ওই 3টে শব্দ বলার পরেই ঠিক হয়ে যায়। এবং এর অনেক পরে ওখানেই ওই গ্রামে এক ফাদার আসে। তো সেই ফাদার সমস্তটা শুনে উনি বলেছিলেন যে এই গ্রামে ওই যে মেয়েটি থাকতো, সেই মেয়েটির মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার এসেছিল, এবং সেটা হয়তো কোনো আত্মার প্রভাবে এসেছিল, বা হয়তো ও কিছু একটা এমন করে ফেলেছিল, বা ওর হাতে হয়তো এমন একটা কিছু লেগেছিল, বা এমন একটা কিছু পেয়েছিল যেটার মধ্য থেকে ওর মধ্যে ওই জিনিসটা চলে আসে। এবং ওই ফাদার বলেছিল যে ওই মেয়েটি কিন্তু মানে আছে, আশেপাশেই আছে, এবং মেয়েটি মানে একদম দীর্ঘায়ু হবে। মানে মেয়েটির পক্ষে 200-250 বছর বেঁচে থাকাও কিন্তু কোনো বিশাল বড় ব্যাপার নয়। তো বলছে যে মেয়েটি কিন্তু বেঁচে আছে, এবং মেয়েটি আমাদের মধ্যেই কোথাও না কোথাও আছে, সেটা তো আমরা বুঝতে পারছি না। আর মেয়েটির মধ্যে অসম্ভব একটা শক্তি রয়েছে, যে শক্তি দিয়ে ও অনেক কিছু করতে পারে। তো বলে যে তোমরা কেউই ওর সম্পর্কে বাড়িতে হোক বা নিজেদের আত্মীয়দের মধ্যে বা নিজের লোকেদের মধ্যে কখনো কোনো খারাপ কথা বলবে না। যদি তোমরা বলো তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হওয়ার চান্স আছে। তো এই ঘটনার পর অনেকেই ওই গ্রাম ছেড়ে চলে যায়, অনেকে বাড়ি বেচে দেয়। তো তারপরে আস্তে আস্তে বহু বছর কেটে গেছে, মানে ওই ওই সময়কার কোনো লোকজনা সেভাবে বেঁচেও নেই। তো এই গৌরববাবুকে যিনি ঘটনাটা বলেছিলেন, উনিও ওনার মায়ের থেকে ঘটনাটা শুনেছিলেন। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। আর গৌরববাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। আশা করছি আপনাদেরও ভালো লাগেছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন। নমস্কার।